আজকের গল্প অনুসূয়ার জন্মদিন। অনুসূয়া ঘড়ির দিকে তাকিয়ে দেখল এখনও 6:30 বাজতে মিনিট 5 দেরি আছে। রোজ এই সময় ডানকুনি লোকালটাই ধরে সে হাওড়া থেকে। বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 8:30 বেজে যায় তার। এই কাজটাই তো 12 বছর ধরে করে আসছে সে। বাবা মারা যাবার পর সেই যে সংসারের হাল ধরতে বাবার চাকরিটা নিয়েছে সে, তারপর থেকে সে সংসারের প্রধান রোজগারের সদস্য। পরের ভাই দুটো অবশ্য টিউশনি করে নিজেদের হাত খরচা তুলে নেয়, কিন্তু তাতে সংসারের বিশেষ সুবিধা হয় না। অবশ্য ভাই দুটো তার বেশ ভালো, দিদির জন্য সত্যিই তাদের ভালোবাসা আছে। অনুসূয়া নিজেই ওদের বেশি টিউশনি করতে দেয়নি, পাছে তাদের পড়াশোনার ক্ষতি হয়। অনুসূয়া ভাবে, সত্যি ভাই দুটো আমার গর্ব। না হলে বড় ভাই অনিমেষ আর ছোট ভাই অনিকেত লেখাপড়ায় এত ভালো হয়। অনিমেষ ইংলিশে মাস্টার ডিগ্রি করে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কিন্তু এখনও অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পায়নি। আর ছোট ভাই অনিকেত যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ছে, সে 4th বর্ষের ছাত্র। এমন সময় পেছন থেকে কে যেন অনুসূয়ার পিঠে হাত ছোঁয়ালো। পেছন ঘুরে তাকিয়ে অনুসূয়া দেখে স্কুলের বন্ধু পাবনীকে। কিরে, কেমন আছিস বলে এক গাল হেসে ফেলল পাবনী। ভালো আছি, তুই কেমন আছিস? ভীষণ ভালো আছি। কোথায় যাচ্ছিস? বাড়ি? না রে, বাপের বাড়ি যাচ্ছি না, যাচ্ছি বঞ্ঝির বাড়িতে। ওর তো বালিতে বিয়ে হয়েছে, আজ ওর ছেলের জন্মদিন, একটা ঘরোয়া অনুষ্ঠান হবে, তাই আমাদের যাওয়া। আমি মেয়েকে নিয়ে আগে যাচ্ছি, আমার বর অফিস থেকে তারপর আসবে। আরে আজ তো তোরও জন্মদিন, তাই তো অনুসূয়া? আমার বেশ মনে আছে। আমার বঞ্ঝি সুপর্ণা আর তোর জন্মদিনের তারিখটা এক। শুভ জন্মদিন বন্ধু। তারপর আরও কিছুক্ষণ দুজনের কথাবার্তা চলে। বালি স্টেশনে পাবনী নেমে গেলে অনুসূয়া নিজের মোবাইলের স্ক্রিনের দিকে তাকায়। সত্যিই তো আজ 22শে জুন, আজ যে তার জন্মদিন, সে কথা তো তার মনেও নেই। আর তাছাড়া আর কেউ তো মনে রাখে না। শুধু অনিমেষ এই বছর 3-4 ধরে পাড়ার দোকান থেকে কখনো এগরোল বা চাউমিন নিয়ে এসে সবাইকে খাওয়ায়, কিন্তু মুখে উচ্চারণ করতে পারে না যে আজ দিদির জন্মদিন, তাই খাওয়ালাম। মুখার্জি বাড়িতে আর কিছু না থাকুক, গোড়ামি ছিল কানায় কানায় ভরা। অনুসূয়া ঠাকুমার প্রায় একরোখা জেদ আর আদেশ ছিল যে যেন কোনোভাবেই অনুসূয়ার জন্মদিন পালন না করা হয়। মুখার্জি বাড়িতে মেয়েদের জন্মদিন পালন করলে নাকি সংসারে অকল্যাণ হয়। শাশুড়ির প্রকট শাসনে অনুসূয়ার রুগ্ন মা কখনো অনুকে একটু পায়েস পানিও দিতে পারেনি কখনো। অনিকেতের যখন মাত্র 5 বছর বয়স, তখন থেকে অনুসূয়ার মা নমিতা দেবীর অ্যাজমা রোগ ধরা পড়ে। শাশুড়ি বিশেষভাবে ছেলে বউয়ের ওপর অত্যাচার করতে পারেনি, কারণ অনুসূয়ার বাবা অবনীশবাবু খুবই দায়িত্বশীল ও যুক্তিপরায়ণ মানুষ ছিলেন। তারপর 5 ভাইয়ের মধ্যে একমাত্র অবনীশবাবুই ছিলেন সেই সন্তান যার কাছে নিখিলবাবু ও মনোরমা দেবী থাকতে পারতেন। নিজের বাবা মায়ের প্রতিও যেমন যত্নবান ছিলেন অবনীশবাবু, তেমনি নিজের স্ত্রী সন্তানদের প্রতিও ছিলেন দায়িত্বপরায়ণ। তিনি বেশ কয়েকবার বিরোধ করেছিলেন বটে মায়ের এই কুসংস্কারের বিরুদ্ধে। তিনি বলতেন, আমি এটা যুক্তিতে ভেবে পাই না, যেখানে অনিমেষ অনিকেতের জন্মদিন পালন হতে পারে, সেখানে অনুসূয়ার জন্মদিন পালনে কার কী ক্ষতি হবে? কিন্তু মনোরমা দেবীর কাছে যুক্তির চেয়ে বেশি জেদ ছিল, যা দিয়ে তিনি সবাইকে চুপ করে দিতেন। তার একটাই অকাট্য দাবি ছিল, আমি বেঁচে থাকতে এ বাড়িতে অনুর জন্মদিন পালন হবে না। অবনীশবাবু হয়তো মায়ের কথা শুনতেন না, কিন্তু অনুর মা তাকে বোঝান এসব বিষয়ে আর কথা না বাড়াতে। তবে অবনীশবাবু মেয়ের জন্মদিন করতে না পারলেও একটা কাজ করেছিলেন, তিনি তার ছেলেদের জন্মদিন পালনও বন্ধ করে দেন। ছেলেদেরকে ডেকে বুঝিয়েছিলেন তার এই সিদ্ধান্ত নেওয়ার কারণ। একই যাত্রায় যে পৃথক ফল হওয়াতে নেই, সেটা তিনি তার ছেলেদের বোঝাতে পেরেছিলেন। শুধু মনোরমা দেবী নাতিদের পায়েস রান্না করে খাওয়াতেন। তারপর মাঝখানে অনেকগুলো বছর কেটে যায়। সেবার উচ্চ মাধ্যমিক পাশ করার পরে অবনীশবাবু মেয়েকে জিজ্ঞাসা করেছিলেন, কি চাস মা? বাবা, ভাইদের জন্মদিন পালন করবে? ওরা ছোট তো, ওদের মন খারাপ হয়। আর তোর হয় না? আমি তো বড় হয়ে গেছি, তাই আমার ওসবে আর মন খারাপ হয় না। অনিমেষ আর অনিকেতের জন্মদিনে কোথাও একটা ইচ্ছে লুকিয়েই থাকে, ছোটোখাটো হলেও
একটা জন্মদিন পালন হোক। ধরে নাও আমার রেজাল্টের এটাই পুরস্কার। মেয়ের কথায় আর না বলেননি অবনীশবাবু। সে বছর অনিমেষ আর অনিকেতের জন্মদিন পালন হয়। বছর ঘুরে জুন মাস আসে। অবনীশবাবু মেয়েকে ডেকে বলেন, মা, তোর বন্ধুদের বলে দিস তারা যেন 22 তারিখে আমাদের বাড়িতে সন্ধেবেলা আসে। আর মামা বাড়িতেও ফোন করে দিবি সেদিন আসার জন্য। কেন বাবা? বা রে, ভুলে গেলি সেদিন যে তোর জন্মদিন? আমার জন্মদিন পালন হবে? এবার হবে। কিন্তু ঠাকুমা, সেটা আমি বুঝে নেব। মনোরমা দেবী যে একেবারে বাধা দেননি তা নয়, তবে তার কথায় কর্ণপাত করেননি অবনীশবাবু। ছেলের জেদের সামনে হেরে গিয়ে শুধু বলেছিলেন, এরপর যদি কোনো অলক্ষণে কিছু ঘটে তাহলে আমায় বলতে আসিস না। তারপর আসে 22শে জুন। জীবনে প্রথম জন্মদিন পালন হবার একটা রোমাঞ্চকতা আর ভালো লাগা কাজ করছিল অনুসূয়ার মধ্যে। মামা মামিরা সকলেই চলে এসেছে। মা পায়েসও রান্না করেছে। তবে অনুসূয়া বলেছে সন্ধেবেলা বাবা অফিস থেকে ফিরলে বাবার হাতেই প্রথম জন্মদিনের পায়েস খাবে। কিন্তু সে পায়েস আর জোটেনি অনুসূয়ার কপালে। বিকেলে অবনীশবাবুর অফিস থেকে ফোন আসে যে অবনীশবাবুর হার্ট অ্যাটাক হয়েছে, হসপিটালে ভর্তি করানো হয়েছে। দীর্ঘ 1 মাসের লড়াইয়ের পরে অবনীশবাবু মারা যান। ব্যাস, তারপর থেকেই অনুসূয়া নিজেই ভুলে গেছে 22শে জুনকে। আজ অনেকগুলো বছর পরে আবার কেউ মনে করালো তার জন্মদিনের কথা। এইসব ভাবতে ভাবতে কখন যে ট্রেন ডানকুনি পৌঁছে গেছে খেয়ালই করেনি অনুসূয়া। ট্রেন থেকে নেমে আজ আর রিক্সা নিতে ইচ্ছে করল না। ভাবছে 20 মিনিটের এই রাস্তাটা আজ হেঁটেই পার করে দেবে। এমন সময় বড় ভাই অনিমেষের ফোন আসে। হ্যালো দিদি, তোর বাড়ি আসতে আর কতক্ষণ? এই তো রে, আসছি, স্টেশন থেকে নেমে গেছি। কেন, কিছু দরকার? না কিছু না, রিক্সা ধরবি তো? রিক্সা ধরে চলে আসিস। অনিমেষের ফোনটা রেখে অনুসূয়া ভাবল আর হেঁটে কাজ নেই, রিক্সাই ধরে নি। বাড়ি ফিরে দেখল ঠাকুমার ঘরে শুধু আলো জ্বলছে, বাকি সব ঘর অন্ধকার। তাহলে কি ঠাকুমার কিছু হলো নাকি, যে সবাই ঠাকুমার ঘরে হয়তো জড়ো হয়েছে? মনে মনে ভাবে সে 22শে জুন দিনটাই বাজে। সিঁড়িঘর দিয়ে ঢোকার সময় সে লক্ষ্য করে সদর দরজাটা হালকা করে খোলা। দরজা ঠেলে ঘরে ঢুকতেই ধুম করে এক ভয়ঙ্কর আওয়াজ হয় আর ঘরের আলোটা জ্বলে ওঠে। অনুসূয়া তাকিয়ে দেখে তার সারা শরীর চিকমিকে তারাতে ভরে গিয়েছে। সবাই হাসি মুখে দাঁড়িয়ে অপেক্ষা করছে তার জন্য। পুরো ঘরটা বেলুন দিয়ে সাজানো, মায়ের হাতে পায়েসের বাটি ধরা। অনুসূয়া এসব দেখে বিরক্তিই হয়। আবার কোন অলক্ষণে কি ঘটবে তার ঠিক নেই। বন্ধ করো তোমরা এসব। অনিমেষ কাছে এসে দিদিকে জড়িয়ে ধরে বলে, শুভ জন্মদিন দিদি। আর কোন দিনকে তুই অলক্ষণে বলছিস? আজকের দিনের থেকে ভালো দিন আর কিচ্ছু হতে পারে না। অনুসূয়ার মা এগিয়ে এসে বলেন, তোর জন্মদিনটাই তো সবচেয়ে শুভ রে অনু। তুই পৃথিবীতে এসেছিলি বলেই না আজও এই পরিবারের সকল মানুষ বেঁচে আছে। তোর বাবার অসমাপ্ত কাজকে তুই এই এতগুলো বছর ধরে যেভাবে করে আসছিস তার কি কোনো তুলনা হয়? মুখার্জি বাড়ির রীতি ছিল ছেলেদের জন্মদিন পালন হবে, মেয়েদের নয়। কিন্তু তুই তো ছেলেদের চেয়েও অনেক ঊর্ধ্বে রে মা। তুই আমাদের মা, বাবা, আমাদের পালনকর্তা। তোর বাবা অসুস্থকালীনই আমাদের সঞ্চয়ের বেশিরভাগটাই শেষ হয়ে যায়। বাকি যেটুকু বেঁচে ছিল সেটুকুও শেষ হয়ে যায় পরবর্তী আরও 2 বছর সংসার চালাতে। তুই তখন কি পরিশ্রমটাই না করেছিস। টিউশনি করে নিজের কলেজের খরচ চালাতিস, সাথে ভাইদের পড়াশোনার খরচ। তারপর তোর বাবার চাকরিটা 2 বছর বাদে পেয়ে সেই যে নিজের কাঁধে সংসারের সব দায়িত্ব তুলে নিলি, আজও সেই দায়িত্ব থেকে তোর মুক্তি নেই। অসুস্থ মা, বয়স্ক ঠাকুমা, ছোট 2 ভাইকে নিয়ে দিব্যি হাসি মুখে সংসার সামলে গেছিস। তোর বাবার অভাব কখনো বুঝতে দিসনি। তুই কোনো ছেলের চেয়ে কি কম বল? আমার এই সংসারে তুই আর তোর ভাইয়েরা সমান সমান। বরং বলতে পারিস তোর অবদান তোকে ওদের চাইতেও এগিয়ে রেখেছে। তবুও মা, আর কোনো তবু নেই রে দিদি। এই দেখ, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। হাই স্কুলের ইংরেজি শিক্ষকের চাকরি আমার হয়ে গেছে। আজই এসেছে বাড়িতে এই লেটারটা, তাও তোর জন্মদিনে। আজ ইউনিভার্সিটিতে লিস্ট বেরিয়েছে দিদি, ক্যাম্পাস কলিংয়ের জন্য। আমারও চাকরি হয়ে গেছে একটা নামকরা কোম্পানিতে। অনেকে তো এগিয়ে এসে বলল, তাহলেই বল দিদি, কেন শুধু তুই মেয়ে বলেই তোর জন্মদিন পালন হবে না? বাড়ির ছেলেরা কি সত্ত্ব কিনে রেখেছে নাকি জন্মদিন পালনের?
একটা বংশে, একটা বাড়িতে ছেলেমেয়ের অধিকার, ভালোবাসা, দাবি সব এক হওয়া উচিত। তোর সাথে এই ভুল ব্যবহার করা হয়েছে বলেই বোধ হয় এই পরিবারের উপর দিয়ে এত ঝড়ঝাপটা গিয়েছে। ভগবান বুঝিয়ে দিতে চেয়েছেন জন্মসূত্রে ছেলেমেয়ের সমান অধিকার। দিদি, অধিকার তৈরি করে নিতে হয়। কিন্তু ঠাকুমা, আমি ভুল ছিলাম দিদিভাই। তোর সাথে অনেক অন্যায় করেছি আমি। আমার পাপেই আমার অবনীশকে হারিয়েছি। আমি বুঝেছি পরিবারে ছেলে মেয়ে সমান হয়, তারা আগে মানুষ, তারপর ছেলে আর মেয়ে। তোরা সবাই মিলে আমার বন্ধ চোখকে খুলে দিয়েছিস। আজ আর না করিস না অনু দিদিভাই। পালন হতে দে তোর জন্মদিন। আমার অবনীশের শেষ ইচ্ছে পূর্ণ করি আমি, তাতে যদি আমার ছেলের কাছে আমি ক্ষমা পেতে পারি। অনুসূয়া ঠাকুমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। সবাই মিলে আনন্দ করে অনুসূয়ার জন্মদিন পালন করে। দুই ভাইয়ের কিনে আনা শাড়ি পরে, মায়ের হাতের পায়েস খেয়ে আর কেক কেটে জীবনে প্রথমবার জন্মদিন পালন হয় অনুসূয়ার। মুখার্জি বাড়িতে আজ সাম্যের জায়গান হচ্ছে, যার সুরে ধুয়ে মুছে যাচ্ছে ছেলে মেয়ের বিভেদতা। আর সবার অলক্ষ্যে ঈশ্বরের ঘরে বসে অবনীশবাবু তুষ্টতায় ভাবছেন, দেরি হলেও তার পরিবারে মেয়েদের সম্মান ফিরেছে, ঘুচে গেছে অপমানের গ্লানি। পবিত্র মনে তার মা দিয়েছেন মুখার্জি পরিবারের যোগ্যতম সন্তানকে সম্মান। এই সম্মান বেঁচে থাকুক চিরকাল। দু হাত ভরে মেয়েকে আশীর্বাদ করে ঈশ্বরের উদ্দেশ্যে বলেন, আমার অনুকে তুমি আশীর্বাদ করো ভগবান, যেন আর কখনো ওকে চোখের জল ফেলতে না হয়। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।